হাই এভরিওয়ান, তোমরা এই ভিডিওতে দেখতে পাবে হ্যালো অ্যালকেনস হ্যালো এরিনসের যে অ্যাসাইনমেন্ট সেটটা ছিল তার সলিউশন। তাহলে 1 নম্বরে যে কোশ্চেনটা ছিল যে এই যৌগটাতে তুমি যদি এক ইকুইভ্যালেন্ট মানে কি, তুমি একবারেই HBr ইউজ করতে পারবে। তাহলে এখানে যদি কম্পাউন্ডও ছিল এরকম, তাহলে এখানে CH2 এখানে CH3, তাহলে এখানে এক ইকুইভ্যালেন্ট তুমি ইউজ করবে HBr, তাহলে প্রোডাক্ট কি পাওয়া যাবে। তাহলে এটা করার জন্য একটু মেকানিজমটা করতে হবে। কীভাবে করবে, তাহলে যেহেতু HBr দেওয়া আছে সেরকম HCl যেরকম H+Cl- তৈরি করে, HBrও H+Br- তৈরি করবে। তাহলে এখানে CH2 ডাবল বন্ড CH2, এখানে আছে CH3, তাহলে H+ তুমি যদি দাও, হয় এই ডাবল বন্ডটা H+টা নেবে বা ওই সাইডের ডাবল বন্ডটা নেবে। তাহলে দুটো কেসে আমরা দেখছি যে কোন ক্ষেত্রে কি হবে। তাহলে CH2 CH3 ডাবল বন্ড CH2, তাহলে যদি এই ডাবল বন্ড H+ নেয় তাহলে এখান থেকেও দুটো কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। হয় কার্বোক্যাটায়ন তৈরি হবে এখানে, তাহলে পাশের ওই CH2তে হাইড্রোজেন যুক্ত হবে, না হয় কার্বোক্যাটায়ন তৈরি হবে এখানে, তাহলে ওই মাঝে হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে যেটা স্টেবল আমি সেটাই করছি, আচ্ছা দুটোই করছি না। তাহলে CH2 ডাবল বন্ড C, এখানে CH3, তাহলে এখানে যদি হাইড্রোজেন যুক্ত হয়, এখানে CH ছিল, হাইড্রোজেন যুক্ত হলে CH2, তখন এখানে পজিটিভ চার্জ। আর যদি পাশের কার্বনটাতে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে যে কার্বোক্যাটায়নটা হবে সেটা হচ্ছে এটা, তাহলে CH, এটা হচ্ছে CH3, তখন পজিটিভ চার্জ এখানে, এখানে CH3 হলো। তাহলে এই দুটোর মধ্যে একটা হতে পারে। আবার নেক্সট যে ওয়েটা ছিল সেখান থেকে কী হতে পারে, যদি পাশের কার্বনে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে CH3 হয়ে যাবে, তখন এই কার্বনটায় পজিটিভ চার্জ, এখানে CH3, এটা CH ডাবল বন্ড CH2। আচ্ছা, আর কি হতে পারে, যদি মাঝে হাইড্রোজেন যুক্ত হয় তাহলে CH, এটা হয়ে যাবে CH2 প্লাস, এটা CH3, এখানে CH ডাবল বন্ড CH2। তাহলে এই চারটে যে কার্বোক্যাটায়ন তৈরি হলো তার মধ্যে সবচেয়ে স্টেবল দেখো এটা। তাহলে এটা দিয়ে আমার রিয়াকশানটা ফার্দার প্রসিড করবে। তাহলে এখানে রেজোনেন্স হবে, তাহলে ডাবল বন্ডটা উঠে এখানে যাবে, হলো। তাহলে রেজোনেন্স হলে কি হবে, CH3 C CH3, এটা তখন ডাবল বন্ড হয়ে যাবে, এটা CH, এখানে CH2 হয়ে যাবে, হলো। যেহেতু কার্বনে 3টে বন্ড আছে তার জন্য এই কার্বনে পজিটিভ চার্জ, Br- পড়েছিল, তাহলে Br- এখানে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে কি প্রোডাক্ট হবে, CH3 C ডাবল বন্ড CH, এটা হয়ে যাবে CH2 Br, আর এখানে CH3, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট, হলো। 2 নম্বর বলা আছে পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। তাহলে প্রোপিন মানে CH3 CH ডাবল বন্ড CH2, তাহলে এখানে HCl আছে, এর সাথে আছে পারক্সাইড। তাহলে এই পারক্সাইডের বিভিন্ন ইফেক্ট, যেটা অ্যান্টিমার্কনিকভ ইফেক্ট বলি আমরা, সেটা কিন্তু দেখতে পাওয়া যায় যখন HBr থাকে। তাহলে HCl এর সাথে পারক্সাইড কিন্তু অ্যান্টিমার্কনিকভ ইফেক্ট দেখাবে না। তাহলে যেরকম জেনারেল রিয়াকশান হয় সেরকমই রিয়াকশান হবে। তাহলে এখানে ফ্রি রেডিক্যালের কোনো গল্প থাকবে না। তাহলে পারক্সাইডের ইফেক্ট কিন্তু সেরকম কিছু নেই। তাহলে HCl H+Cl- তৈরি করবে, এখানে ডাবল বন্ডটা H+টাকে নেবে, তাহলে এখান থেকে কী কার্বোক্যাটায়ন তৈরি হবে, এটা কারেন্টের বেশি স্টেবল। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার, হলো। এরপরে 3 নাম্বার, আচ্ছা এটা মেকানিজম দেখতে হবে জাস্ট। তাহলে এখানে ডাবল বন্ড আছে, CH2 আছে, NBS এর কাজ কি, Br ডট প্রোভাইড করা, আর এখান থেকেও অ্যালাইলিক পজিশনে তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে অ্যালাইলিক পজিশনে ফ্রি রেডিক্যাল তৈরি হলে সেটা করবে রেজোনেন্স, তার রেজোনেন্স দেখাতে হবে। তো ডাবল বন্ড থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, ডাবল বন্ডের একটা ইলেকট্রন CH2 এর মাথায় চলে যাবে, তাহলে এখান থেকে কী তৈরি হবে, এটা হবে CH2 ডট, এখানে ডাবল বন্ড, হলো। এরপরে তাহলে তুমি দুটো ফ্রি রেডিক্যাল পাচ্ছ, একটা ফ্রি রেডিক্যাল এটা ডাবল বন্ড CH2, আর একটা ফ্রি রেডিক্যাল এটা CH2 ডট। তাহলে দুটো থেকে আমি প্রোডাক্ট লিখবো, দেখবো যে কোনটা বেশি স্টেবল। তাহলে Br ডট, এখানেও আছে Br ডট, তাহলে Br ডট যদি অ্যাটাচ হয় এখান থেকে যে প্রোডাক্টটা পাবো এটা হচ্ছে এটা, আর এখান থেকে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে CH2 Br। এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, সেকেন্ডেরটা। কেন, দেখো যে ডাবল বন্ডের কার্বনগুলো আছে এটা আর এটা, এখানে ডাবল বন্ডেড কার্বন এইটা আর এইটা,
তাহলে হাইপার কনজুগেশন কোথায় বেশি? তাহলে ডাবল বন্ডেড কার্বনের নিচেরটাতে দেখো, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানেও দুটো হাইড্রোজেন আছে, তাহলে 4টা। এই পাশে আবার কার্বনে দুটো হাইড্রোজেন আছে, তাহলে টোটাল হাইপার কনজুগেশন পাবে 6টা। এই উপরের যে স্ট্রাকচারটা, এখানে কটা পাবে? এখানে দুটো হাইড্রোজেন আছে 2টা, এখানে একটা হাইড্রোজেন আছে 3টা, তাহলে এখানে পাবে 3টা হাইপার কনজুগেশন, এখানে পাবে 6টা হাইপার কনজুগেশন। কোনটা বেশি স্টেবল? নিচেরটা, তার জন্য এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে তোমার মেজর প্রোডাক্ট। ওকে, এরপরে ওই 4-এর যে কোশ্চেনটা আছে ওটা একটু ভুল আছে, ওটা আমি দেখে পরে বলে দেবো যে কোনটা ঠিক হবে, ওটা এখন আপাতত থাক। আচ্ছা, 5-এর কোশ্চেনটায় কোনটায় ডিমের ভ্রমক সবচেয়ে বেশি, এটা বলেছি ক্লাসে তোমাদের যে এটা সবচেয়ে বেশি হয়, কেন বেশি হয় সেটাও বলা আছে। ওকে, 6-টা দেখো, বলছে কোন যৌগটি SN1 বিক্রিয়ায় সাড়া দেয় না। তাহলে 4টা যে যৌগ দেওয়া আছে ওখান থেকে তুমি 4টা কার্বোক্যাটায়ন তৈরি করো। তাহলে CH2 ডাবল বন্ড CH, CH2 প্লাস, থার্ড হবে বেঞ্জিন রিং, তারপরে CH2 সেখানে প্লাস, ফোর্থ এটা CH2 প্লাস। তাহলে এই 4টার মধ্যে দেখো, এই যে ফার্স্টের কার্বোক্যাটায়নটা ডাবল বন্ডেড কার্বন, সেখানে পজিটিভ চার্জ, ওটা আনস্টেবল। এই যে পরেরটা দেখো ডাবল বন্ডেড কার্বন তারপরে পজিটিভ চার্জ, মানে রেজোনেন্স হবে। এখানে ডাবল বন্ডেড কার্বন তারপরে কার্বনে পজিটিভ চার্জ, রেজোনেন্স হবে। এখানেও ডাবল বন্ডেড কার্বন তারপরে কার্বনে পজিটিভ চার্জ, রেজোনেন্স হবে। তাহলে এখানে ডাবল বন্ডেড কার্বনে তোমার পজিটিভ চার্জটা আছে, তার জন্য এটা আনস্টেবল হয়ে যাবে, তার জন্য এটা SN1 বিক্রিয়ায় সাড়া দেবে না বা রিয়াকশান করতে চাইবে না। হলো। আচ্ছা, এরপর 7-এরটা বলছে যে নিচের কোন যৌগটি ইথানল মাধ্যমে দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয় না। হলো। আচ্ছা, তাহলে এই যৌগগুলো থেকে তুমি যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা হচ্ছে এটা, এটা, এটা আর এটা। তাহলে এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে আনস্টেবল? যেটা সবচেয়ে আনস্টেবল হবে সেটাই আর্দ্র বিশ্লেষিত হবে না। তাহলে এই 4-এর যে অপশানটা আছে এটা সবচেয়ে আনস্টেবল হবে। কেন? কারণ এটা হচ্ছে তোমার অ্যান্টি অ্যারোমেটিক, তার জন্য সবচেয়ে আনস্টেবল। প্রথমেরটা ছিল এই যে দুটা, এগুলো হচ্ছে অ্যারোমেটিক। কেন অ্যারোমেটিক, কেন অ্যান্টি অ্যারোমেটিক সেগুলো তোমরা জানো। এটাই সিম্পল তোমার রেজোনেন্স হবে। আর 3 নাম্বারেরটা মানে লাস্টেরটা এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক, তার জন্য আনস্টেবল। তাহলে এটাই তোমার আর্দ্র বিশ্লেষিত হবে না। হলো। আচ্ছা, এরপর বলা আছে যে SN2 বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে শনাক্ত করো। তাহলে SN2 বিক্রিয়ায় কী হয়? ব্যাক সাইডে অ্যাটাক হয়। তাহলে তোমার ফরম্যাটটা আছে এরকম, এরকম আছে। তাহলে যখন ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে তখন কী হবে? আমি কি বলেছিলাম যে যেটা থাকবে তার উল্টোটা লিখবে। ধরো এখানে লিভিং গ্রুপ আছে Cl, এখানে C2H5, তো তাই এটাকে উল্টোভাবে লিখবে, এরকমভাবে লিখবে, ব্যাস। ডান দিকে ছিল, এটা বাম দিকে লিখে দিলেই হবে। তাহলে C2H5, এদিকে তাহলে নিউক্লিওফাইল কী আছে? OH, তাহলে বাম দিকে লিখে দিলে। তারপরে বিলো দ্য প্লেনে যেটা ছিল সেটাই লিখবে, অ্যাবাভ দ্য প্লেনে যেটা ছিল সেটাই লিখবে, ব্যাস। আর কিছু করার দরকার নেই। তাহলে লিভিং গ্রুপটা ছিল ডান দিকে, আর নিউক্লিওফাইলটাকে লিখে দিতে হবে বাম দিকে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, 9-টা বলছে CH3Cl যৌগটি SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? ঠিক আছে, তাহলে SN1 বিক্রিয়ায় কী হয়? কার্বোক্যাটায়ন তৈরি হয়। তাহলে CH3Cl থেকে তুমি যে কার্বোক্যাটায়নটা পাবে সেটা হচ্ছে CH3 প্লাস। এই CH3 প্লাসটা স্টেবল কার্বোক্যাটায়ন নয়। তাহলে স্টেবল কার্বোক্যাটায়ন যদি না হয় এটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কি? করবে না। তাহলে অপশন ডি হলো 10-এরটা। নিচের কোন যৌগের SN1 বিক্রিয়ার হার সর্বোচ্চ হয়? তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে তোমার লিভিং গ্রুপ বেরোবে আর কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে 1 আর 2-এ মানে A আর B এ তো লিভিং গ্রুপ কোনো দেওয়াই নেই। তাহলে C আর D এর ক্ষেত্রে লিভিং গ্রুপ দেওয়া আছে। তাহলে লিভিং গ্রুপ বেরোনোর পর যে কার্বোক্যাটায়নটা তুমি পাবে সেটা হচ্ছে এই যে CH2 প্লাস, ওপরে আছে OCH3, আর এখানে আছে তোমার NO2, আর নিচে আছে CH2 প্লাস। হলো। তাহলে কার্বোক্যাটায়ন ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে OCH3-র কাজ কি? এ হচ্ছে প্লাস আর এফেক্ট দেখাবে আর মাইনাস আই দেখাবে। এই দুটোর মধ্যে কোনটা বেশি ইফেক্টিভ? প্লাস আর। প্লাস আরের কাজ কি? ইলেকট্রন পুশ করা। NO2 কি ইফেক্ট দেখাবে? মাইনাস আই মাইনাস আর। তাহলে ইলেকট্রন টানবে, তাহলে যে ইলেকট্রন পুশ করবে সে কার্বোক্যাটায়নটাকে স্টেবল করবে। তার জন্য এই দুটোর মধ্যে এটা বেশি রেজোনেন্স স্টেবিলাইজড এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটিও এখানে বেশি, তার জন্য এটা SN1 বিক্রিয়া ভালো করবে।
আচ্ছা, এরপরে 11 বলছে নিচের কোন যৌগটি SN1 SN2 উভয় বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে যে যৌগগুলো তোমার দেওয়া আছে সেখান থেকে তুমি কার্বোক্যাটায়ন পাচ্ছ নাকি দেখতে হবে, আর ব্যাক সাইড অ্যাটাকটা ভালো হচ্ছে নাকি সেটাও দেখতে হবে। তাহলে অপশান এতে দেখো CH3Cl আছে, তাহলে ওখান থেকে যে কার্বোক্যাটায়নটা পাবে CH3+, সেটা কিন্তু স্টেবল নয়, ওই জন্য SN1 বিক্রিয়া ভালো দেখাবে না। অপশান বিতে ধরো CH3 C++O CH2+, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে এই যে C++O এর কী ইফেক্ট থাকে, -I। তাহলে -I ইফেক্ট থাকলে একেই কার্বোক্যাটায়ন, তাহলে ওখানে ইলেকট্রন ডেন্সিটি নেই, আবার যদি ইলেকট্রন টানো সেটা তো আনস্টেবল করে দেবে, তার জন্য এটাও SN1 বিক্রিয়া দেখাবে না। বাট SN2 হতে পারে, কারণ ওই CH2 ওখানে তো বেশি স্টেরিক হিন্ড্রেন্স নেই, তারা অ্যাটাক করবে আর ওখান থেকে Clটাকে বের করে দেবে। আচ্ছা, অপশান সি, ওটাই কী আছে, একটা ফিনাইল রিং আছে, CH2 আছে, Cl আছে। তাহলে এখানে CH2তে বেশি ভিড় নেই, তাহলে অ্যাটাক করে এখান থেকে Clটাকে বের করে দিতে পারবে, তাহলে SN2 বিক্রিয়া হলো। আবার যদি তুমি SN1 করতে চাও তাহলে Clটাকে বের করবে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি করবে। কার্বোক্যাটায়ন যথেষ্ট স্টেবল, কারণ বেঞ্জাইলিক পজিশনে তোমার পজিটিভ চার্জ আছে, তার রেজোনেন্স হবে। তাহলে এইটা SN1 SN2 দুটোই করতে পারবে, হলো। আর অপশান ডিটা SN1 করতে পারবে না, আর SN2ও করতে পারবে না, কারণ ডাবল বন্ডেড কার্বনে Cl আছে। তাহলে ডাবল বন্ডেড কার্বন কি, ওখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, তাহলে ওখানে যদি নিউক্লিওফাইল আসে ওটাও ডাইরেক্ট অ্যাটাক করে ওখান থেকে Clটাকে বের করতে পারবে না। এই যে ডাবল বন্ডেড কার্বন, ওখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, তাহলে যদি নিউক্লিওফাইল আসেও ওই ইলেকট্রনগুলা, পাই বন্ডের ইলেকট্রনগুলা নিউক্লিওফাইলকে রিপেল করবে, বিকর্ষণ করবে, তার জন্য এই নিউক্লিওফাইলটা বেরোতে পারবে না। আর যদি SN1 করতে চাও তাহলে CH2 CH+, তাহলে তো ডাবল বন্ডেড কার্বনের পজিটিভ চার্জ, আনস্টেবল, এটাও হবে না। তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 12টা বলছে যে কোনটা পোলার প্রোটিক সলভেন্টে ভালো বিক্রিয়া করবে। তাহলে পোলার প্রোটিক সলভেন্টে তোমরা নিউক্লিওফাইলের চরিত্র জানো যে কার বেশি কার কম, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কী হবে, CH3S-। ওকে, এরপর 13টা বলছে নিচের কোনটি জলীয় AgNO3 দ্রবণের সাথে দ্রুত বিক্রিয়া করে। তাহলে জলীয় AgNO3 দ্রবণ মানে কি, কার্বোক্যাটায়ন তৈরি হবে, ওই যে Ag-টা আছে ওই Cl এর সাথে বিক্রিয়া করে AgCl তৈরি করবে আর কার্বোক্যাটায়ন তৈরি করবে। তাহলে চারটা যে কার্বোক্যাটায়ন তুমি পাবে সেগুলো হচ্ছে CH3 CH2 CH2+, এটা একটা হবে, CH2 ডাবল বন্ড CH2+, এটা একটা হবে, থার্ড CH3 CH ডাবল বন্ড CH+, এটা আরেকটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH+, হলো। তাহলে লাস্টের দেখো ডাবল বন্ডের কার্বনের পজিটিভ চার্জ, তাহলে এগুলো তো বিক্রিয়া করবেই না, আনস্টেবল। আচ্ছা, প্রথম দুটোর মধ্যে দেখো সেকেন্ডেরটা রেজোনেন্স হবে, তাহলে রেজোনেন্স হওয়ার জন্য স্টেবল, ফার্স্টেরটার ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে না, তাহলে অপশন বি, কারণ এই কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল, হলো। 14 বলছে নিচের কোন যৌগ অ্যালকোহলীয় KOH-এর মাধ্যমে দ্রুত অপনয়ন বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে চারটা যৌগের মধ্যে ডিফারেন্স কী আছে, FCl-BrI, মানে লিভিং গ্রুপের ডিফারেন্স আছে। তাহলে যেখানে লিভিং গ্রুপ তোমার ভালো আছে সেটা ইজিলি বেরিয়ে যাবে, তার জন্য রিয়াকশানটা ভালো হবে, তাহলে অপশন ডি তোমার কারেক্ট অ্যান্সার। 15টা তাহলে অ্যাসিডের সাথে তোমার গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া হচ্ছে। তাহলে অ্যাসিডটা বাম দিকে দেওয়া আছে, বড় দেওয়া আছে, ওই জন্য মনে হতে পারে যে কী হবে বিক্রিয়াটা, বাট সেরকম কিছু জটিল নয়। তাহলে CH3 - MgBr+, এই CH3 - নেবে অ্যাসিডের হাইড্রোজেনকে, এখান থেকে CH4 তৈরি করবে। বাকি কি পড়ে আছে, ওই যে ফিনাইলের সাথে C++O আর এখানে MgBr, তাহলে এটা হয়ে যাবে C++O MgBr। যদিও এই প্রোডাক্টটা দরকার নেই, আমার CH4টাই চেয়েছে, গ্যাসীয় যৌগ বলেছে না, তাহলে CH4টা আমার গ্যাস হয়। আচ্ছা, এরপরে 16টা, এটা তোমার হান্স ডিকার রিয়াকশান, তো এটা তো বলবো না। আচ্ছা, 17টা, ওকে 17টা প্রথম স্টেপে কি হবে, বেঞ্জাইলিক পজিশনে যে CH3টা আছে ওখান থেকে তোমার তৈরি হবে CH2Cl, কারণ H নিউ দেওয়া আছে, তাহলে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। ফ্রি রেডিক্যাল কোথায় তৈরি হয়, বেঞ্জাইলিক পজিশনে, তাহলে ওখানে Clটা অ্যাড হবে। তারপরের স্টেপে দেওয়া আছে জল আর হিট, তাহলে জল যখনই দেবে সেটা ওই Clটাকে প্রতিস্থাপিত করে OH গ্রুপ আনবে, তাহলে ওখান থেকে তৈরি হবে CH2OH, আর এখানে প্যারা পজিশনে Cl। আচ্ছা, 18। তাহলে এখানে তোমার দুটো লিভিং গ্রুপ তুমি দেখতে পাচ্ছ, বেঞ্জিরিংয়ের সাথে ডাইরেক্ট আয়োডিন আছে আর একটা Cl আছে, সেটা বেঞ্জিরিংয়ের পরের কার্বনের সাথে। তাহলে এখানে NaCN DMF আছে, তাহলে Na+Cn-, এবারে DMF মানে SN2 রিয়াকশানের একটা পূর্বাভাস দিচ্ছে। তাহলে Cn- দুটো অপশান, একটা হচ্ছে এই কার্বন অ্যাটাক করা, আইটাকে বের করানো,
আর একটা অপশান হচ্ছে এই কার্বন অ্যাটাক করা সিএলটাকে বের করানো। তাহলে যখনই ডাবল বন্ডের কার্বন থাকবে সেখানে পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটি বেশি থাকলে যখনই নিউক্লিওফাইল তার ইলেকট্রন নিয়ে ওর কাছে আসবে ওটাকে বিকর্ষণ করবে, তার ওই কার্বনে অ্যাটাক করতে পারবে না। তার জন্য এই ডাবল বন্ডের পরের কার্বনে যেখানে পাই বন্ড নেই সেখানে অ্যাটাক করে লেভিং গ্রুপটাকে বের করে দেবে। তাহলে ওখানে আয়োডিনের অ্যাটাকটা হবে না, কিন্তু ওই অ্যাটাকটা হবে। তো এখানে আয়োডিনটা থাকবে আর এখানে কী হবে, সিএন, মানে সিএনটা অ্যাটাক করবে আর সিএলটা বেরিয়ে যাবে। আচ্ছা 19, ক্ষারীয় এনএইচের মাধ্যমে ক্লোরোবেঞ্জিনের ফেনলে রূপান্তর। তাহলে ক্লোরোবেঞ্জিন যদি থাকে তো ওখানে তুমি যদি এনএইচ দাও কি হয়, মানে ফাইনাল প্রোডাক্টটা কি হয়, সিএলটা বেরোয় আর ওইচ ঢুকে যায়। তাহলে ওইচ মাইনাস এনএ প্লাস, তাহলে ওইচ মাইনাসটা গেল আর সিএলটা বেরিয়ে গেল। ওইচ মাইনাসটা কি, নিউক্লিওফাইল, তাহলে সিএলটাকে প্রতিস্থাপিত করে ওইচ আসছে, তাহলে এটার নাম কি হবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অপশান বি হলো। এরপরে 20টা, তাহলে এখানে আছে কার্বনের সাথে 3টে সিএল আর হাইড্রোজেন। এখানে যখন তুমি কনসেন্ট্রেট কেওইচ দিয়ে দেবে কি হবে, ওই সব সিএলগুলো বেরোবে আর একটা করে ওইচ ঢুকবে, হলো। এরপরে পাশাপাশি দুটো কার্বনে ওইচ স্টেবল হয় না, মানে একই কার্বনে একের বেশি ওইচ স্টেবল হয় না। তার জন্য কি হবে, এখান থেকে জলটা বেরিয়ে যাবে। কীভাবে, এই যে অক্সিজেনের লোন পেয়ার কার্বন অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড করবে আর এখান থেকে একটা ওইচ বেরিয়ে যাবে। তাহলে কি হবে, HC ডাবল বন্ড ও, এখানে ওইচ তো বেড়ে গেছে আর একটা ওইচ পড়ে আছে, তাহলে এটা তৈরি হলো। এটার নাম কি, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। তাহলে অপশান এ কারেক্ট হলো। আচ্ছা 21, বলছে নিচের কোন যৌগটি SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় থাকে। তাহলে প্রতিটা যৌগেই দেখো যেখানে তোমার লিভিং গ্রুপটা লেগে আছে, মানে বিয়ারটা লেগে আছে, সেখানে হয় সেটা 1 ডিগ্রি, মানে এই CH3 বিয়ার এটা যদিও 1 ডিগ্রি নয়, এটা 1 ডিগ্রি। তাহলে এখানে সিম্পল অ্যাটাক করবে আর বিয়ারটা বেরিয়ে যাবে, এখানেও অ্যাটাক করবে বিয়ারটা বেরিয়ে যাবে। অপশান যে 4 সেখানেও ওটা আছে 2 ডিগ্রি, তাহলে অ্যাটাক করবে বিয়ারটা বের করে দিতে পারবে, কোনো সমস্যা নেই, হয়েছে। কিন্তু অপশান সিতে দেখো ওটা হচ্ছে খাঁচার মতো স্ট্রাকচার হয়, ঠিক আছে। তাহলে এখানে বিয়ারটা লেগে আছে, এটা কিন্তু 3 ডিগ্রি, তার 3 ডিগ্রি পিছন দিকটা খাঁচার মতো স্ট্রাকচার, তাহলে এখানে কিন্তু কেউ অ্যাটাক করতে ইজিলি পারবে না। অ্যাটাক করতে না পারলে লিভিং গ্রুপ বেরোবে না, তার জন্য এটাই SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, হলো। আচ্ছা এরপরে 22 রিয়াকশানটা, তাহলে 22 রিয়াকশানটা আছে যে প্যারাক্লোরোটলুইনের সাথে KNH2 লিকুইড অ্যামোনিয়ার বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থ কোনটি। তাহলে যারা একটু কম্পিটিটিভ পড়ছো তারাই এই বিক্রিয়াটা দেখবে, তাছাড়া আমি বলে দেবো যে কোন বিক্রিয়াগুলো কাদের করতে হবে, সবাইকে কিন্তু সব বিক্রিয়া করানোর দরকার নেই, হলো। তাহলে প্রথমে আছে NH2 মাইনাস কী করবে, এই ক্লোরিনের পরে যে হাইড্রোজেনগুলো আছে যে কোনো একটাকে নেবে। তাহলে ক্লোরিনের পরে এই হাইড্রোজেনটাকে নেবে না, কারণ এই হাইড্রোজেন যদি নিয়ে নেয় তখন দেখো এখানে একটা ডাবল বন্ড হবে, তাহলে পর একটা দুটো তিনটে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, যেটা স্টেবল নয়, তার জন্য ওই হাইড্রোজেনটাকেও নেবে না। তাহলে কোন হাইড্রোজেনটা নেবে, এই হাইড্রোজেনটা নিল, তাহলে কার্বন কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড হবে নতুন, আর এখান থেকে সিএলটা বেরিয়ে যাবে, যেটা বেঞ্জাইনে আমরা দেখেছিলাম। তাহলে এটা ট্রিপল বন্ড, এটা হচ্ছে CH3, আর যে বন্ডগুলো ছিল ওগুলো তো থাকবেই। এরপরে NH2 অ্যাটাক করবে, এর দুটো অপশান আছে। তাহলে NH2 যদি এখানে অ্যাটাক করে তাহলে ডাবল বন্ডটা এদিকে খুলবে, তখন কি পাবে, তখন পাবে এখানে মাইনাস, এখানে NH2, এখানে CH3, হলো। NH টা যদি এখানে অ্যাটাক করে তখন ডাবল বন্ডটা এদিকে খুলবে, তখন কি পাবে, এখানে NH2 ডাবল বন্ড, এটা হচ্ছে CH3, এখানে নেগেটিভ চার্জ। এই দুটোর মধ্যে যেটা বেশি স্টেবল সেখান থেকে তুমি মেজর প্রোডাক্টটা পাবে। এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল, তাহলে দেখো দুটোর মধ্যে পার্থক্য কোথায়, এখানে আলাদা পেনে দেখাচ্ছি, দেখো এখানে যে CH3 আছে, CH3 থেকে নেগেটিভ চার্জের ডিস্টেন্স এখানে কম, এখানে CH3 থেকে এই নেগেটিভ চার্জের ডিস্টেন্স বেশি। তাহলে CH3 কী ইফেক্ট দেখায়, প্লাস আই ইফেক্ট, তাহলে প্লাস আই ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন পুশ করবে, তাহলে যেখানে নেগেটিভ চার্জটা সামনে থাকবে সেখানে ইলেকট্রন পুশটা বেশি হবে, তাই নেগেটিভ চার্জটাকে আবার ডিস্টেবিলাইজ করে দেবে, আনস্টেবল করে দেবে। তার জন্য যেখানে CH3 সামনে আছে ওখানে ইলেকট্রন পুশ বেশি হওয়ার জন্য ওই নেগেটিভ চার্জটা আনস্টেবল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আনস্টেবল, তুলনামূলক আর কি, এটা স্টেবল, হলো। তাহলে স্টেবল যেটা সেখান থেকে তুমি প্রোডাক্ট পাবে। তাহলে এখানে লিকুইড NH3 ছিল,
তাহলে এই নেগেটিভ চার্জটা একটা হাইড্রোজেন নেবে, এখানে বন্ডটা নাইট্রোজেন হাইড্রোজেনে ভেঙে যাবে, তো এখান থেকে কী প্রোডাক্ট পাবে, তাহলে NH2, এটা হচ্ছে CH3, তাহলে এটার নাম কি, মেটাটলুইন। হলো। আচ্ছা লাস্ট, তাহলে 23-এর কোশ্চেনটা আছে তোমার যে যৌগগুলির মধ্যে কার্বন হ্যালোজেন বন্ধন দৈর্ঘ্যের ক্রম। তাহলে আমরা জানি যে CH3Br আর CH3Cl, তাহলে Cl এর আকার Br এর চেয়ে ছোটো, তার জন্য এই CBr এর বন্ধন দৈর্ঘ্য বেশি। হলো। এরপরে এখানে যে বেঞ্জিনের সাথে Cl আছে, এখানে হবে রেজোনেন্স। তো রেজোনেন্স হওয়ার জন্য এই কার্বন Cl সিঙ্গেল বন্ডটা ডাবল বন্ডের চরিত্র লাভ করবে, তার জন্য এর বন্ধন দৈর্ঘ্যটা কমে যাবে। তাহলে এটাই তোমার ক্রম, যে CBr সবচেয়ে বড়, তারপরে CCl, তারপরে এখানে CCl, কারণ এই CCl বন্ধনটা ডাবল বন্ডের চরিত্র লাভ করেছে। ব্যাস, এটাই ছিল অ্যাসাইনমেন্টের অ্যান্সার। এরপরের ক্লাসে ওই অ্যালকোহল ফেনল ইথার ওর অ্যাসাইনমেন্টের সলিউশনটা দেবো। থ্যাংক ইউ।